হৃদয় মাঝে হঠাৎ তুমি সানা শেখ গল্পের সপ্তম অংশ। পানি ছাড়া ভাত গলা থেকে নেমে পেটে যেতেই চাইতো না, এইটুকু বলেই থামে, তাকায় দাদির মুখের দিকে। দাদির চোখ দুটোতে পানি। আলভি মুচকি হেসে নিজের হাত দিয়ে দাদির চোখের পানি মুছিয়ে দেয়। এক হাতে জড়িয়ে ধরে দাদিকে। দাদিকে জড়িয়ে ধরার সময় মায়ার বাহুতে ছোঁয়া লাগে। মায়া একটু সরে যায়। আরও কিছু বলতে চাইলেও দাদির চোখের পানি দেখে আর বলে না। কি হয়েছে? চোখে পানি কেন? সবাইকে ছেড়ে থাকতে অনেক কষ্ট হয়েছে, তাই না? আমার কষ্ট হয় না। ছলছল চোখে নাতের মুখের দিকে তাকিয়ে থাকে নাহার বেগম। আলভি দাদিকে ছেড়ে উঠে দাঁড়ায়। তোমরা 2 মিনিট বসো, আমি আসছি। টাওয়াল হাতে ওয়াশরুমে প্রবেশ করে। আলভি চেঞ্জ করলেও হাত মুখ ধোয়া হয়নি। টাওয়াল ভিজিয়ে হাত মুখ মুছে নেয়। ব্যান্ডিজ এখন পানি লাগাতে নিষেধ করেছে ডাক্তার। সকালে লাগাতে পারবে, সমস্যা হবে না। নাহার বেগম মায়ার মুখের দিকে তাকান। এখনো আগের মতোই বসে আছে। মায়ার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলেন, আর কত জেদ ধরে থাকবি? এবার অন্তত সব রাগ জেদ ঝেড়ে ফেলে দে। তুই যেমন কষ্ট পেয়েছিস, আলভিও তো তেমন কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে ঠিক আছে, কিন্তু আমাকে যা যা ফেস করতে হয়েছে, তোমার নাতিকে কি সেসব ফেস করতে হয়েছে? আমি শুনেছি মানুষের তীরের ফলার মতো ধারালো কথা। হাজারবার ছুরি দিয়ে আঘাত করলেও বোধহয় অতটা কষ্ট হতো না যতটা কষ্ট মানুষের কথায় হয়েছে। সে ছেলে বলে এখনও তাকে দুটো কথা বলেনি কেউ। আর বাড়িতে মানুষ আসতে না আসতেই আমাকে কথা শোনানোর জন্য চলে এসেছে। আমাকে সব সহ্য করতে হবে, আমাকে মানিয়ে নিতে হবে, আবার আমাকে ছেড়ে দিতে হবে। আমি কি তোমার নাতিকে ধরে রেখেছি নাকি? তাকে আবার বিয়ে করতে নিষেধ করেছি? সে এখনই বিয়ে করে নিক, তাতে আমার কোনো আপত্তি নেই। এরপর যে আমাকে কথা শোনাতে আসবে আমি কিন্তু তাকে অপমান করে দেব। তারপর কেউ বলতে পারবে না আমি এত বড় বেয়াদব কেন হয়েছি। কে তোকে কি বলেছে, আবার কে কি বলেছে এখন বলতে চাইছি না, কিন্তু নেক্সট টাইম বললে অপমান করতে 2 সেকেন্ড ভাববো না, সে যেই হোক না কেন। দাদি হয়তো বুঝতে পারলেন কিছু। তিনি এর আগেও আলভির নানির বাড়ির কয়েকজনকে দেখেছিলেন মায়াকে কথা শোনাতে। সাবধান করে দিয়েছিলেন পরের বার যেন এমন কিছু না করে, কিন্তু তারা এবারও এসে একই কাজ করেছে। কিন্তু কে করেছে সেটা শিওর হতে পারছে না। ওয়াশরুমের ডোরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলভি সব কথা শুনেছে। মায়া যখন বলেছে আসতে না আসতেই কথা শোনানোর জন্য চলে এসেছিল, তখনই বুঝতে পেরেছে ওর নানার বাড়ির কেউ একজন মায়াকে পছন্দ করে না। আর সেও অন্যদের মতো মায়াকে কথা শোনায়, আগেও শুনিয়েছে। ডোর খুলে রুমে চলে আসে। মায়া আর কোনো কথা না বলে চুপ হয়ে মাথা নিচু করে বসে থাকে। আলভি ভেজা টাওয়ালটা শুকাতে দিয়ে রুমে এসে ডোর খুলে মায়ার দিকে তাকিয়ে বলে, মায়া তুমি যাও। মায়ার 1 সেকেন্ডও দেরি করে না, সাথে সাথে উঠে রুম থেকে বেরিয়ে যায়। মায়া চলে যাওয়ার পর আলভি আবার ডোর লক করে দেয়। দাদির পাশে এসে বলে, তোমাকে যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দেবে। কি জানতে চাও? মায়া একটু আগে যা যা বলেছে তা সবই আমি শুনেছি। তুমি কিন্তু কোনো ঝামেলা করো না দাদুভাই। ঝামেলা করব না, তুমি শুধু আমার প্রশ্নের উত্তর দাও। আলভির ঘা শুকিয়ে উঠেছে, এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে। তবে ডান হাতের ব্যথা এখনো পুরোপুরি ঠিক হয়নি। মাঝখানে একদিন পেরিয়ে গেছে, সবকিছু আগের মতোই রয়ে গেছে। আলভির আর মায়ার সম্পর্কে একটুও উন্নতি হয়নি। আলভিকে দেখলে 10 হাত দূর দিয়ে হাঁটে মায়া। আলভি কথা বলতে চাইলেও সুযোগ দেয় না। আর আগামী পরশু আলভির নানার বাড়ির সবাই ফিরে যাবে। আলভি নিজের রুমের বেডের উপর বসে ল্যাপটপের ভিডিও কলে কথা বলতে ব্যস্ত। জার্মানি থেকে ওর প্রিয় আমান কল করেছে। কথা শেষ করে সামনের দিকে তাকিয়ে দেখে লীরা দাঁড়িয়ে আছে। আলভির বুঝে আসে না এই মেয়ে বাড়িতে থাকলেও কেন এত মেকআপ করে। বিরক্ত হলেও চুপ করে রইল। এই মেয়ের মতলব বুঝতে বাকি নেই আলভির। মেয়ে মানুষ হয়ে কিভাবে যে একটা ছেলের দিকে তাকিয়ে থাকে কে জানে। এই মেয়ের যে লজ্জা শরম বলতে কিছু নেই তা বুঝতে আর বাকি নেই আলভির। এই রাতের বেলা যদি মেয়ে হয়ে একটা ছেলের রুমে আসা কোনো ভালো মেয়ের কর্ম নয়।
এগুলো বাড়ি থেকে বিদায় হলে বাঁচে আলভি। লীরা কিছু বলার জন্য উসখুস করছে, কিন্তু ওর কথা শুনতে চায় না আলভি। বাইরের কেউ আমার রুমে আসুক তা আমার পছন্দ না। লীরা, তুমি এখন আসতে পারো। আমি বাইরের মেয়ে? তুমি যেভাবে বুঝছো আমি সেভাবে বলিনি। বাইরের মেয়ে বলতে বুঝিয়েছি আমার বউ বাদে অন্য কোনো মেয়ে আমার রুমে আসুক তা আমার পছন্দ না। তুমি এখন আসো, আমি ঘুমাবো। লীরা অপমান বোধ করে। ও স্পষ্ট বুঝতে পেরেছে আলভি ওকে বাইরের মেয়ে বলেছে, কারণ লীরা এ বাড়ির মেয়ে নয়। ওই মায়ার মধ্যে কি আছে যেটা ওর মধ্যে নেই? ও কি মায়ার চেয়ে কম সুন্দরী নাকি? লীরা, এখন তুমি যাও। লীরা মুখ কালো করে রুম থেকে বেরিয়ে আসে। গেস্ট রুমের সামনে ওর দাদি শামসুন নাহার বেগম দাঁড়িয়েছিলেন। লীরা আগে আগে রুমে ঢুকে রাগে ফেটে পড়ে। শামসুন নাহার বেগম ডোর লাগিয়ে দিয়ে লীরার সামনে এসে দাঁড়ান। বলেছিস? কি বলবো? তোমার নাতি তো আমার কোনো কথা শুনতেই চায় না। উল্টো বারবার অপমান করে। আজকে বলল আমি নাকি বাইরের মেয়ে। আমি ওই রুমে যাই সেটা তোমার নাতির পছন্দ না। তোকে বাইরের মেয়ে বলেছে? শামসুন নাহার বেগম চুপচাপ করে রইলেন। লীরা বলে, তুমি ফুপিকে সরাসরি বললেই তো পারো। কোনো লাভ নেই। তোর ফুপি তো মায়াকে আলভির বউ বানিয়েছে। আমি অনেক আগেই বলেছিলাম মায়ার ডিভোর্স করিয়ে আলভিকে আবার বিয়ে করাতে। তোর ফুপু রাজি হয়নি। এখন তো আলভি নিজেই মায়াকে ছাড়তে চাইছে না, আরও তো চাইবেই না। মায়ার দিক থেকে আলভির মন ঘোরাতে হবে। সেটা কিভাবে? তোমার নাতি তো সারাদিন মায়া মায়া করে দিন পার করে। তুই কোনো চিন্তা করিস না, যা করার আমি আর তোর মাই করব। কি করবে? বললাম তো তোকে ভাবতে হবে না, তুই ঘুমিয়ে পড় এখন। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে প্রবেশ করে লীরা। শামসুন নাহার বেগম ছেলের বউকে ডেকে নিয়ে আসেন নিজের রুমে। সামনে এসে দাঁড়ায় মায়া। এত রাতে কেন কফি খেতে হবে? এখন তো ঘুমানোর সময়। এখন কফি খেলে ঘুম আসবে? মায়ের উপর খুব রাগ হচ্ছে মায়ার। ওকে কেন কফি দিয়ে পাঠাতে হবে? নিয়ে আসতে রাজি হয়নি বলে আদেশ দিল। তাও যে সে আদেশ নয়, একদম কড়া আদেশ। না করায় এমনভাবে তাকিয়েছিল যেন কফি না নিয়ে এলে আলভি এখনই মরে যাবে, দুনিয়াটা উল্টে যাবে, এই বাড়িতে ঠাডা পড়বে। মায়ের রাগের মুখে পড়ে বাধ্য হয়ে কফি নিয়ে আসতে হলো। কে জানে এই বদলোক ওর মাকে কি জাদু করেছে। সব সময় শুধু আলভি আলভি। আস্তে করে ডোর টোকা দেয় মায়া। ভেতর থেকে ভেসে আসে আলভির গলার স্বর, ভেতরে আসো। আলভির গলার স্বর শুনেই বুকটা লাফিয়ে ওঠে মায়ার। বুকে থুতু দিয়ে নিজেকে স্বাভাবিক করে ভেতরে পা বাড়ায় ডোর ঠেলে। মায়াকে দেখে আলভি অনেক বেশি অবাক হয়। কফি নিয়ে আসতে পারে মায়া? এই মেয়ের যা তেজ হয়েছে, আজকাল তাকালেই মনে হয় চোখ দিয়ে ভস্ম করে দিবে। কোনো কথা না বলে কফির মগ এগিয়ে দেয় আলভির দিকে। আলভি বলে, টেবিলের উপর রাখো। মায়া এগিয়ে গিয়ে বেডসাইড টেবিলের উপর রাখে কফির মগটা। ততক্ষণে আলভির রুমের ডোর লক করে দিয়েছে। চলে যাওয়ার জন্য দুতে ঘুরে পা বাড়ায় মায়া। এগিয়ে এসে খপ করে হাত টেনে ধরে আলভি। রাগী চোখে তাকায় মায়া। হাত ছাড়ুন বলছি। অন্য কোনো মেয়েকে ধরেছি? ধরুন। নিষেধ করেছে কে? শুধু আমাকে ধরবেন না, ছুবেন না। হাত ছাড়ুন এখন। বউ থাকতে অন্য মেয়েকে কেন ধরতে বা ছুতে যাব? আপনার বউ মরে গেছে অনেক আগে। আগের বউকে বাঘে খাক, তাতে আমার কোনো সমস্যা নেই। বর্তমান বউটা থাকলেই হলো। যদিও আগের বউটা বেশি কিউট ছিল, সহজ সরল নম্র ভদ্র বোকা পাখি। বর্তমান বউটা বদ রাগী, কথাই বলা যায় না, খ্যাঁক খ্যাঁক করে। রাগে মায়ার নাক লাল হয়ে ওঠে। হাত ছাড়ুন, নয়তো কিন্তু মাথায় বাড়ি মারব। বিধবা হওয়ার এত তাড়া কেন? মায়া আশেপাশে নজর বুলায়। রুমের কোনায় ঝাড়ুটা দেখতে পায়, কিন্তু ওইটার কাছে যাবে কিভাবে? এই শয়তান লোকের যেই শক্তি, হাত ছাড়াতে পারবে বলে মনে হয় না। আপনার কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, হোক। সবাই ঘুমিয়ে গেছে, গরম করে দেওয়ার জন্য কেউ নেই। আমি করতে পারি। হাত ছাড়তে না পেরে আলভির হাতে কামড়ে ধরে মায়া। এত জোরে কামড় দেওয়ার পরেও আলভি ছাড়ে না মায়ার হাত। আলভির হাত ছেড়ে আলভির মুখের দিকে তাকায়। এই লোক কোন মাটি দিয়ে তৈরি? এত জোরে কামড় দিল, ব্যথা পায়নি নাকি? এমন স্বাভাবিক আছে কিভাবে? হাত ছাড়ুন, ছেড়ে দেয় আলভি।
মায়া দ্রুত ডোরের কাছে এগিয়ে যায়। উপরের সিটকিনি লাগিয়ে দিয়েছে শয়তান লোকটা। ওই পর্যন্ত মায়ার হাত পৌঁছাচ্ছে না। এত বড় করে কেন ডোর বানাতে হবে? এই ডোরের ভিতর দিয়ে কি জাহাজ চলাচল করবে নাকি? মায়া আশেপাশে নজর বুলিয়ে টুল আনার জন্য এগিয়ে যায়। আলভি ডোরের সামনে দাঁড়িয়ে থাকে। আজকে আর যেতে দেবে না এই রুমের বাইরে। পুরো 2 দিন পর আজকে হাতের নাগালে পেয়েছে। সামনে থেকে সরুন, সরাও। কি শুরু করেছেন? বাড়ির সবাই মিলে মজা করছেন আমার সাথে? বাড়ির সবাই করলে করতে পারে, কিন্তু আমি করছি না। কয়েক কদম এগিয়ে গিয়ে ঝাড়ুটা হাতে তুলে উল্টো করে ধরে সামনে থেকে সরুন, নয়তো ঝাড়ু দিয়ে মারবো। পারলে মারো, সত্যি সত্যি কিন্তু মারবো। মারো, সরবেন না? না, সরবেন না। আমার সব কথা শুনবে তারপর। কেন শুনবো আপনার কথা? কারণ আমি বলবো তাই। কেন বলবেন? তোমাকে বোঝানোর জন্য। কেন বোঝাবেন? যেন 10-12টা বাচ্চা পয়দা করতে পারি। বিরক্ত হয়ে শেষের কথাগুলো খুব দ্রুত বলে আলভি। মায়া হাতের ঝাড়ুটা দিয়ে ঠাস করে বাড়ি বসায় আলভির বাম হাতের বাহুতে। অসভ্য অভদ্র শয়তান লোক, ঠাডা পড়বে মুখের মধ্যে। অবাক হয়ে তাকিয়ে রইল। এই বউ তো ওর গলা কেটে দিতেও 2 মিনিট ভাববে না। হাতের ঝাড়ু ফেলে দিয়ে শক্তি প্রয়োগ করে আলভিকে ধাক্কা দেয় মায়া। আলভি অন্য মনস্ক থাকায় সামলাতে না পেরে পাশের দেয়ালের সাথে বাড়ি খায় মাথায়। বাড়ি খেয়ে সাথে সাথে আবার নিচে পড়ে যায়। কোনো রকমে ডোর খুলে রুম থেকে বেরিয়ে আসে মায়া। দৌড়ে নিজের রুমে এসে ডোর লক করে দেয়। শরীর থরথর করে কাঁপছে। দ্রুত বেডে শুয়ে পড়ে উপুর হয়ে। কি করে ফেললো? ওর মা যদি জানতে পারে আলভিকে ঝাড়ু দিয়ে মেরেছে, তাহলে ওকে ঝাড়ু দিয়ে মেরে বাড়ি থেকে বিদায় করবে। আলভির মুখে অমন কথা শুনে হাত দুটো আপনা আপনি বাড়ি মেরেছে। ওর কোনো দোষ নেই, ও মারতে চায়নি তো। সত্যি সত্যি এখন কি হবে? শোয়া থেকে আবার লাফিয়ে উঠে বসে। যেই জোরে ধাক্কাটা দিল, ঠাস করে দেয়ালের সাথে মাথায় গিয়ে বাড়ি খেলো। বেঁচে আছে না মরে গেছে, নাকি অজ্ঞান হয়ে গেছে? এত জোরে বাড়ি খেয়ে তো চিৎকার করলো না। ভয়ে মায়ার হাত পা আরো বেশি কাঁপতে শুরু করে। আলভি যদি মরে যায়, তাহলে ওকে পুলিশে ধরে নিয়ে যাবে। জেল হবে, ফাঁসি হবে, তারপর নিজেও মরে যাবে। না, এ কিছুতেই হতে পারে না। আলভির কি অবস্থা কে জানে? ওর তো এখনোই শ্বাস বন্ধ হয়ে আসছে। না, কিছু হবে না আলভির। এত বড় হাতির মতন একটা লোক ওর মতন মশার ধাক্কা খেয়ে মরতেই পারে না। হয়তো মাথায় আঘাত পেয়েছে। বরফ দিলে ঠিক হয়ে যাবে। বেড থেকে নেমে দাঁড়ায়। একবার দেখে আসা উচিত কি অবস্থা আলভির। থরথর করে কাঁপতে কাঁপতে রুম থেকে বেরিয়ে আসে। আলভির রুমে না গিয়ে আগে কিচেনে আসে। ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল নেয়। আইস কিউব নেয় সাথে। তারপর আবার উপরে উঠে আসে। বাড়ির কারো কোনো সাড়া শব্দ নেই। সবাই নিজেদের রুমে নিশ্চুপ হয়ে রয়েছে। আলভির রুমে ডোর খুলে ভিতরে উকি দেয়। কই আলভি, কই? ঝাড়ু-টাড়ু কিছুই তো নেই সামনে। আর না, আলভি আছে। হাওয়া হয়ে গেল নাকি? মাথাটা আরেকটু ভেতরের দিকে নিয়ে পুরো রুমে নজর বুলাতেই দেখে আলভি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ভয় পেয়ে পিছিয়ে আসে মায়া। যাক বাবা, মরেনি, অজ্ঞানও হয়নি। ব্যথা তো পেয়েছে নিশ্চিত। নিজেকে স্বাভাবিক করে নিয়ে ভেতরে প্রবেশ করে বিড়বিড় করে হেঁটে। আলভির কপালের বাম পাশটা লাল হয়ে ফুলে উঠেছে। বাম পাশের গালও লাল হয়ে আছে। আলভি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। মায়া যে আবারও রুমে আসবে কল্পনাও করেনি। যা না ভাবে তাই শুধু হচ্ছে আজকে। মায়া হাতের আইস কিউবগুলো এগিয়ে দেয় আলভির দিকে। বরফ দিলে ব্যথা তাড়াতাড়ি কমে যাবে। আলভি মুখ ঘুরিয়ে বলে, লাগবে না। মাথা ফাটিয়ে এখন এসেছে বরফ দিতে। মায়া মনে মনে বলে, মেয়েদের মতন ঢংও করতে পারে আবার। বরফটা লাগান, ফুলে যাচ্ছে তো। আলভি এগিয়ে বেডে আধশোয়া হয়ে বসে। লাগিয়ে দেওয়ার ইচ্ছে থাকলে দাও, না হলে নিয়ে চলে যাও। মায়া আগের মতোই দাঁড়িয়ে রইল। আলভি আবার বলে, ব্যথা তুমি দিয়েছ, সারাবে তুমি। আর না সারানোর ইচ্ছে থাকলে নিজের মাথায় দাও। তাও যদি ওই আগ্নেয়গিরি একটু ঠান্ডা হয়। মায়া আলভির মুখের দিকে তাকিয়ে থাকে। কোন দুঃখে মায়ের রাগ দেখে ভয় পেয়ে কফি নিয়ে এসেছিল।
না কফি নিয়ে ও নিজে আসতো আর না এই সব কিছু ঘটতো। সব ওর মায়ের দোষ। ইচ্ছে না থাকা সত্ত্বেও এগিয়ে যায় আলভির কাছে। আইস কিউব হাতে তুলে নেয় একটা। থরথর করে কাঁপতে থাকা হাত বাড়িয়ে কপালের ফোলা জায়গায় বরফ ধরে। আলভির মনে মনে অনেক হাসে। ও নিজেই বরফ নেওয়ার জন্য যাচ্ছিল নিচে। মায়াকে এগিয়ে আসতে দেখে দ্রুত সরে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল। তখন মায়াকে দেখে অবাক হওয়ার ভান করেছে। আলভি মুখ ফুটে বলে, অন্যর বউরা তাদের জামাইকে আদর করে চুমু খায়, মাথায় হাত বুলিয়ে দেয়, মিষ্টি মিষ্টি কথা শোনায়, আর আমার বউ ধাক্কা দিয়ে ফেলে মাজা ভেঙে দেয়, মাথা কপাল ফাটিয়ে দেয়, ঝাড়ু দিয়ে বাড়ি মারে, খ্যাক খ্যাক করে কথা বলে। আল্লাহ, কবে যে তোমার এই নিরীহ নিষ্পাপ ভোলা ভালা বান্দার গলা কেটে দেয়। আল্লাহ, আপনার এই নিরীহ বান্দাকে হেফাজত করুন। মায়ের মুখের দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকায়। আল্লাহ, দেখুন কিভাবে তাকায় আমার দিকে। এভাবে তাকালে আমি তো ভয়ে মরে যাব। চলবে ইনশাআল্লাহ।